জনতা পার্টি বাংলাদেশ নামে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দেওয়ার আহ্বান জানালেন জামায়াতের আমির। এবং তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবন, রোববারের পর থেকে দেখা মিলতে পারে বৃষ্টি। ATN নিউজ দেখছেন। দেশের খবরে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি তানিয়া আহমেদ। আকিজ বশির ক্লাসের সৌজন্যে সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছিলাম। এবার বিস্তারিত। বিএনপি থেকে বহিষ্কৃত নেতা শওকত মাহমুদ এবং নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা অভিনেতা ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক দল জনতা পার্টি বাংলাদেশ জেপিবি। রাজধানীর একটি হোটেলে দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে জানানো হয়, বিএনপির সঙ্গে দলটির কৌশলগত পার্থক্য রয়েছে, তবে কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে জোট গঠনের প্রস্তাব পেলে সেই সম্পর্কে সময় মতো ভাবা হবে বলে জানান জেপিবি নেতারা। হার হামেশা সড়ক দুর্ঘটনা ঘটে, প্রাণহানিও। ৩২ বছর ধরে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করে আসছেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন। একদিনই আন্দোলন ব্যর্থ হয়েছে সরকারের রাজনৈতিক সদিচ্ছার অভাবে। অভিযোগ তার। এবার সাধারণ মানুষের সঙ্গে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা তিনি কাজে লাগাতে চান সরাসরি রাজনীতির মাঠে। রাজনৈতিক সদিচ্ছা ছাড়া সম্ভব নয়। শুক্রবার সকালে রাজধানীর একটি হোটেলে তার নেতৃত্বে আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক দল জনতা পার্টি বাংলাদেশ জেপিবি। পাশে পেয়েছেন বিএনপি থেকে বহিষ্কৃত নেতা সিনিয়র সাংবাদিক শওকত মাহমুদকে। দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে জুলাই বিপ্লবের চার্টার জাতির জন্য অপরিহার্য উল্লেখ করে বিচার বিভাগের আমূল সংস্কার সহ 18টি লক্ষ্য উদ্দেশ্য তুলে ধরা হয়। মহান স্বাধীনতা যুদ্ধের চেতনা, 7ই নভেম্বরের জাতীয় বিপ্লব, 90-এর গণঅভ্যুত্থান, সর্বোপরি 2024-এর জুলাই বিপ্লবের চেতনায় আমরা জনতা পার্টি বাংলাদেশ গঠনের সিদ্ধান্ত নিয়েছি। অনুষ্ঠানে দলের অ্যাডহক কমিটি ঘোষণা করা হয়েছে, যেখানে নির্বাহী চেয়ারম্যান হিসেবে সাবেক সংসদ সদস্য গোলাম সারওয়ার মিলন, নির্বাহী সদস্য হিসেবে সাবেক সংসদ সদস্য শাহ মোহাম্মদ আবু জাফর, সাবেক সংসদ সদস্য জাফর ইকবাল সিদ্দিকী, বিএনপি পন্থী আইনজীবী মরহুম খন্দকার মাহবুব হোসেনের স্ত্রী ফারহাত মাহবুবও রয়েছেন। তালিকায় আছে অবসরপ্রাপ্ত মেজর ইমরান, অবসরপ্রাপ্ত কর্নেল সাব্বির, অবসরপ্রাপ্ত মেজর মুজিবের নামও। নিরাপদ সড়ক চাই নিয়ে আমি যেভাবে সাকসেস হয়েছি, যতটুকু এগিয়েছি, আমি মনে করি যে রাজনৈতিক দল হিসাবে আমি আরো বেশি এগিয়ে যেতে পারবো। এ সময় জেপিবি মহাসচিব শওকত মাহমুদের কাছে প্রশ্ন ছিল, আগামী নির্বাচন ঘিরে জোট গঠনের প্রস্তাব পেলে কি করবে তার দল? এটা সময়ই বলে দেবে, কারণ আমাদের আদর্শ উদ্দেশ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ যদি কোনো জোট হয়, সেই জোটের সঙ্গে যেতে আমাদের কোনো অসুবিধা নেই। এবং আমাদের ভেতরে কতগুলো উপলব্ধি আছে, সেই উপলব্ধির সঙ্গে হয়তো বিএনপির খানিকটা দূরত্ব থাকতে পারে। জনতা শব্দটি উল্লেখ আছে এমন অন্তত 9টি দলের কথা এরই মধ্যে গণমাধ্যমে এসেছে। কেউ বা পাঠিয়েছেন লিগ্যাল নোটিশও। এই বাস্তবতায় কিভাবে চ্যালেঞ্জ মোকাবেলা করবে নতুন রাজনৈতিক দল জনতা পার্টি বাংলাদেশ? নির্বাচন কমিশনে এটার নিবন্ধন যখন হবে, যাকে দিবে, যে যোগ্যতা অর্জন করবে, সেই ফাইনালি থাকবে। আবুল কালাম আজাদ, ATN নিউজ, ঢাকা। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দিয়ে নির্বাচন কমিশনের অ্যাসিড টেস্ট করার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। দীর্ঘ 17 বছর পর ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে জামায়াতে ইসলামের কর্মী সম্মেলনে এসব কথা বলেন তিনি। একটা নির্বাচন কমিশন হয়েছে, তারা বলেছেন ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন নাকি তারা উপহার দিবেন। আমরা তাদের একটু অ্যাসিড টেস্ট দেখতে চাই। তারা জাতীয় সংসদের নির্বাচন, যেটা দিয়ে দেশ শাসন হবে 5 বছরের জন্য জনগণের ম্যান্ডেট নিয়ে, সেই নির্বাচনের আগে তারা, জনগণ এখন সাফার করছে স্থানীয় সরকারের বিভিন্ন জায়গায় প্রতিনিধি না থাকার কারণে। স্থানীয় সরকার নির্বাচনটা দিন, আমরা দেখি আপনাদের সদিচ্ছা এবং সক্ষমতা কতটুকু, এটার প্রমাণ আপনারা পেশ করুন। দেশের মধ্য ও উত্তর পশ্চিমাঞ্চলে বইছে তাপপ্রবাহ। 24 জেলার উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহে অনেকটাই অতিষ্ঠ জনজীবন। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী রবি সোমবারের পর থেকে দেখা মিলতে পারে বৃষ্টির। একটু স্বস্তি পেতেই এমন দুরন্তপনা।
বেশ কয়েকদিন ধরেই দেশের উপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহে জনজীবন অনেকটাই অস্বস্তিতে। তারপরও জীবিকার তাগিদ কিংবা ছুটির দিন উপভোগ করতে যারা বের হয়েছেন এমন কাঠফাটা গরমে খুঁজছেন স্বস্তির ছায়া। এখানে অনেক ঠান্ডা পানি গোসল করে অনেক আরাম আছে। আর 2-3 ঘন্টা থাকবো। 2-1 জেলায় ছিটেফাটা বৃষ্টি মিলেছে গত কদিন, তবে তাতে শুধু ধুলোই মরেছে, স্বস্তি আসেনি। কংক্রিটের এ শহরে মানুষ নিয়তি হিসেবেই মেনে নিয়েছেন প্রকৃতির এ আচরণ। গরমটাই তো বিরক্তিকর আসলে, তার মধ্যে আবার বাতাসটা খুব ভালো লাগে আর কি। আমি তো মানিকগঞ্জ থেকে আইছি, মানিকগঞ্জ বেশি গরম, এই ঢাকা থেকে বেশি গরম, বৃষ্টিও কম হয়, খুব কম হয়। ঢাকা শহরে গাড়ি ঘোড়া বেশি, যানজট বেশি, মানুষজন বেশি, এর লেগে আমরা গাছগাছালি কম, গাছপালা, এর লেগে আমার গরম বেশি। আগামী 24 ঘন্টায় দেশের উত্তর পূর্বে 2-1 জায়গায় বৃষ্টির কথা বলছে আবহাওয়া অধিদপ্তর, যদিও তাতে রয়েছে স্বস্তি না মেলারই আভাস। বয়ে যাওয়া তাপপ্রবাহ দমতে সময় লাগতে পারে আরও 2 থেকে 3 দিন। দিনাজপুর, নীলফামারী, যশোর, চুয়াডাঙ্গা, মানিকগঞ্জ এবং টাঙ্গাইল এই অঞ্চলের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এই ধারাটা অব্যাহত থাকবে। আমরা ধারণা করতেছি যে 28-29 তারিখের পরবর্তীতে যখন বৃষ্টিপাত বৃদ্ধি পাবে তখন এইটা পরিবর্তন হবে এই অবস্থা। কিশোর জাহান, এজেন নিউজ, ঢাকা। দেশের খবর এবারে বিরতি নিচ্ছে, এরপর আলোচনা থাকছে। হবিগঞ্জে ঢাল ও লাঠি নিয়ে 2 ঘণ্টাব্যাপী সংঘর্ষ, আহত অর্ধশত। বিরতির পর স্বাগত দেশের খবরে। চট্টগ্রামের লালদিঘি ময়দানে অনুষ্ঠিত হচ্ছে 100 বছরের ঐতিহ্যবাহী আব্দুল জব্বারের বলি খেলা। এই পর্যন্ত 150 জন বলি নিবন্ধন সম্পন্ন করেছেন। লালদিঘি মাঠ থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজ। পারভেজ, আপনি তো সেখানে আছেন, এই যে বলছেন ঐতিহ্যবাহী আব্দুল জব্বারের বলি খেলা, আপনার মাধ্যমে আমরা একটু দেখতে চাই বলি খেলা কেমন হচ্ছে, এবারের আয়োজনটা কেমন হলো আর কেমন লোক অংশগ্রহণ করেছে সেখানে একটু জানাবেন। প্রথমে জানা যাচ্ছে চট্টগ্রামে এই যে বলি খেলা, এটি ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি সবকিছুই ধারণ করে। আর আপনাকে আমরা জানিয়ে দিচ্ছি এটি 116তম আসর। এখন যে বলি খেলাটি শুরু হচ্ছে এটি আব্দুল জব্বার সওদাগর ঐতিহাসিক এই বলি খেলাটি শুরু করেন 1909 সালে। ঠিক তারপর থেকে এখন পর্যন্ত এই আসরটি কয়েকটি বার মাঝে মাঝে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে বন্ধ ছিল, কিন্তু এখন সেই বলি খেলাটি এইবার অনুষ্ঠিত হচ্ছে। তবে এইবার এই বলি খেলাটিতে আমরা এ পর্যন্ত 150 জন বলি এখানে অংশ নিয়েছেন বলে আমাদের জানানো হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন এই বলি খেলাটি চলমান রয়েছে, একজনের সাথে বলি ধরছে। এটি কিন্তু যখন জব্বার সওদাগর এটি যখন প্রবর্তন করেন তার উদ্দেশ্য ছিল বাঙালি যুবককে ঐক্য করে একটি আন্দোলনের মধ্যে নিয়ে আসা, কারণ ব্রিটিশ বিরোধী আন্দোলনে কোনোভাবে বাঙালিরা এক হয়ে কোথাও মিটিং করতে পারছিলেন না। তখন তিনি এই খেলাটি প্রবর্তন করেন এবং এই খেলার মাধ্যমে মূলত সবাইকে তিনি ঐক্যের মধ্যে নিয়ে এসেছিলেন। সেই থেকে এই বলি খেলাটি জব্বারের নামে, জব্বারের বলি খেয়েছে পরিচিত হাজার হাজার দর্শক এই খেলাটি দেখতে আসেন। লালদিঘির মাঠটি লোকে লোকারণ্য হয়ে গিয়েছে এবং 4 কিলোমিটার জুড়ে এখানে একটি মেলা বসেছে গতকাল থেকে, এবং সেটি আরো একদিন চলবে, অর্থাৎ 3 দিন ধরে এই মেলাটি চলছে। আর এই জব্বারের বলি খেলাটি আপনি দেখতে পাচ্ছেন, আপনার মাধ্যমে আমরা আমাদের সাথে দেখাচ্ছি। এটি এখন বলি খেলাটি চলমান রয়েছে, অর্থাৎ 100 জন বলি তারা একে অপরের সাথে কিন্তু মোকাবেলা করছে। আর এখানে প্রধান রেফারিকে আমরা দেখেছি, রহমান, উনি প্রধান রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া এখানকার যে মেলা কমিটির যে এখানকার জব্বারের নাতি উনি রয়েছেন, আব্দুল জব্বারের যে নাতি উনি এটা দেখভাল করছেন। এবং কিছুক্ষণ আগে পুলিশ কমিশনার উদ্বোধন করেছেন এবং বিকেলে খেলা শেষে সিটি মেয়র পুরস্কারের মাধ্যমে এই খেলাটি সমাপ্ত হবে। আপনাদেরও বলি খেলাটি শুরু হয়েছে, বলি খেলা চলছে। জব্বারের বলি খেলা নিয়ে ঐতিহাসিক এই লালদিঘি মাঠ থেকে আমার কাছে এতটুকু হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা সংযুক্ত হয়েছিলাম আমাদের চট্টগ্রাম প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজের সঙ্গে। চট্টগ্রামের ঐতিহ্যবাহী আব্দুল জব্বারের বলি খেলায় দেখছিলাম তার মাধ্যমে কিন্তু আমরা। কিশোরগঞ্জে কৃষকদের কাছ থেকে ধান চাল কেনা শুরু করেছে খাদ্য বিভাগ। সরকার যেই দামে ধান কিনছে তাতে কৃষকরা খুশি, তবে বাজারে এর প্রভাব নেই। কিশোরগঞ্জের নিকলির মজলিশপুর হাওর থেকে আরো জানিয়েছেন প্রতিনিধি শফিক আদনান। যে এবছর বোরো ধানের বাম্পার ফলন হয়েছে, এখন সেই ধানেই কিন্তু পুরোদমে কাটা হচ্ছে হাওর সহ অন্যান্য জায়গায়, তাদের দম ফেলার অবসর নেই। তবে ধানের দাম নিয়ে কৃষকদের কিন্তু একটা আক্ষেপ রয়ে গেছে। এখন বাজারে এই যে কাঁচা ধান যেগুলো আছে, মোটা
কাঁচা ধান 800 টাকা মন দরে বিক্রি হচ্ছে। চিকন ধানগুলো যেগুলো রয়েছে এগুলো 930 থেকে 950 টাকা বিক্রি হচ্ছে। এর ফলে কৃষকরা কিন্তু বলছে যে তাদের 1 মণ ধান উৎপাদন করতে 1200 টাকার মতো খরচ হয়, কিন্তু বিক্রি করতে হচ্ছে অনেক কম দামে। এ কারণে তাদের লোকসান হচ্ছে। এরই মধ্যে আবার এখানে খাদ্য বিভাগ এই যে মানে সরকারিভাবে ধান কেনার শুরু করেছে। গতকাল থেকে এই ধান কেনা শুরু হয়েছে। সরকার এবার 1 কেজি ধানের দাম নির্ধারণ করেছে 36 টাকা। এই হিসাবে 1 মণ ধানের দাম পড়ে 1440 টাকা। এই সরকারি যে রেটটা আছে সেই রেটে কিন্তু কৃষকরা খুশি। কৃষকরা বলছে তারা যেন নির্বিঘ্নে গুদামে নিয়ে যে ধান বিক্রি করতে পারে সেই ব্যবস্থাটা যেন করে দেওয়া হয়। কোনো সিন্ডিকেটের কবলে যেন গুদামগুলো না পড়ে সে কথাই কিন্তু কৃষকরা বলছে। তবে ধান কেনার সরকারি লক্ষ্যমাত্রাকে অনেক কম বলছে কৃষকরা। কারণ এবার কিশোরগঞ্জে 12 লাখ মেট্রিক টন ধান উৎপাদন হতে পারে, কিন্তু এই যে এখানে যে খাদ্য বিভাগ তারা মাত্র ধান কিনছে 12,489 মেট্রিক টন। সমুদ্রে মাছ শিকারে 58 দিনের নিষেধাজ্ঞা চললেও জেলেদের মাঝে বিতরণ হয়নি সরকার নির্ধারিত প্রণোদনার চাল। এতে চরম দুর্দশার মধ্যে দিন পার হচ্ছে জেলেদের। ভোলার ইলিশা মাছ ঘাট এলাকা থেকে বিস্তারিত জানিয়েছেন মোহাম্মদ মঞ্জুর আলম। নিষেধাজ্ঞা চললেও এখন পর্যন্ত উপকূলীয় জেলেদের মাঝে বিতরণ করা হয়নি সরকার নির্ধারিত যে চাল জেলেদের জন্য বরাদ্দ রয়েছে সেই চাল কিন্তু এখন পর্যন্ত জেলেরা পায়নি, যার ফলে অনেকটাই দুঃখ দুর্দশার মধ্যে পার করতে হচ্ছে তাদের জীবন। মেঘনা পাড়ের যে ভোলার জেলেরা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলে জানতে চেয়েছি আসলে এই যে গত 15ই এপ্রিল থেকে যে নিষেধাজ্ঞা জারি করেছেন সরকার, যা চলবে 11ই জুন পর্যন্ত, তো এই সময়টার মধ্যে কিন্তু জেলেরা তাদের পরিবার পরিজন নিয়ে অনেকটাই কিন্তু হাসপাসের মধ্যেই দিন পার করবেন। তারা আমাদেরকে জানিয়েছেন যে এই সময়টা আসলে যে মাছ ধরতে নিষেধাজ্ঞা দিয়েছেন সরকার সেই নিষেধাজ্ঞাটি কিন্তু তারা মানতে প্রস্তুত রয়েছেন। অন্যদিকে তাদের পরিবারের জন্য এবং তাদের জন্য বরাদ্দকৃত জেলেদের যে চালটি সরকার নির্ধারিত করেছেন তা সেই চাল কিন্তু এখন পর্যন্ত জেলেরা পায়নি, যার ফলে তাদের অনেকটাই কষ্টকর জীবন পার করতে হচ্ছেন। পরিবার পরিজন নিয়ে কিন্তু তারা অনেকটাই বিপাকে রয়েছেন। তো আমরা কথা বলেছি জেলা মৎস্য কর্মকর্তার সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন যে সরকার নির্ধারিত জেলেদের প্রণোদনার যে চাল সেটি অতি তাড়াতাড়ি বিতরণ করা হবে। এখন পর্যন্ত তারা ওরকম বরাদ্দ না পাওয়ার কারণে কিন্তু জেলেদের মাঝে এই চাল বিতরণ করতে অনেকটাই সময় নিচ্ছেন। তো তারা দাবি করছেন দ্রুত সময়ের মধ্যেই কিন্তু তারা ভোলার যে 65,000 জেলে রয়েছে সেই জেলেদের মাঝে এই চালটি তারা দ্রুত বিতরণ করবেন, এই লক্ষ্যমাত্রা নিয়েই কিন্তু তারা কাজ করছে। তো এই ছিল আমার কাছে 58 দিনের অভিযান নিয়ে ভোলার জেলেদের তথ্য, সর্বশেষ তথ্য। দেশের খবর একটা বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। স্বাগত দেশের খবরে আরও একবার। হবিগঞ্জের আজমিরিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে আহত হয়েছেন অর্ধশতাধিক। সকালে উপজেলার নোয়াগড় গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায় নোয়াগড় গ্রাম পঞ্চায়েত সমিতি প্রতি বছর আশপাশের জমি, পুকুর ও ডোবা ইজারা দিয়ে থাকে। সমিতির তহবিলে বেশ কিছু টাকাও রয়েছে। এতদিন সমিতির নিয়ন্ত্রণ ওই গ্রামের শাহজাহান মেম্বারের কাছে থাকলেও সম্প্রতি তার প্রতিপক্ষ লতিফুর মেম্বার তাতে বাধা দেন। এ নিয়ে গত কয়েকদিন ধরে দুপক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এরই জেরে আজ সকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুপক্ষের অর্ধশতাধিক লোক আহত হন। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে আজমিরিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঢাকা সিলেট মহাসড়ক 6 লেনে উন্নীতকরণের কাজ চলছে কচ্ছপ গতিতে। কাজের ধীরগতির কারণে মহাসড়কে চলাচলকারী যাত্রী ও চালকদের ভোগান্তি পোহাতে হচ্ছে প্রতিদিন। বৃষ্টিতে কাদা আর রোদের সময় ধুলাবালিতে অতিষ্ঠ যাত্রী ও পরিবহন শ্রমিক সহ সাধারণ মানুষ। এ বিষয়ে ঢাকা সিলেট মহাসড়কের শিবপুর উপজেলা অংশ থেকে বিস্তারিত জানিয়েছেন নরসিংদী প্রতিনিধি সোহাগ মিয়া। রয়েছি ঢাকা সিলেট মহাসড়কের যে 6 লেন উন্নতিকরণ প্রকল্পের কাজ চলছে সেই কাজের শিবপুর উপজেলা অংশে।
এখানের কাজের অগ্রগতি একবারে চোখে পড়ার মতোই নেই। সড়ক ও জনপথ বিভাগ আমাদেরকে জানিয়েছেন যে আসলে নানা সীমাবদ্ধতার কারণে তাদের এই কাজগুলো গতি পাচ্ছে না। যেমন তার মধ্যে একটি রয়েছে যে ঢাকা সিলেট মহাসড়কে পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে যে বৈদ্যুতিক খুঁটি সরানোর বিষয়টা সেটি আসলে ধীরগতিতে হচ্ছে। এছাড়াও ভূমি অধিগ্রহণ সহ গ্যাস লাইনের কাজ সহ কিছু কাজের জন্য তাদের এই কাজে গতি পাচ্ছে না। তবে তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে যদি এই কাজগুলো খুব দ্রুত সমাধান করা যায় তাহলে ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদী যে অংশ রয়েছে সে অংশের কাজ অত্যন্ত দ্রুত গতিতে তারা নির্ধারিত সময়ের মধ্যে করতে পারবে বলে তাদের আমাদেরকে আশ্বস্ত করেছেন। এছাড়াও এখানকার যে জেলা প্রশাসক রয়েছেন, জেলা প্রশাসকের সাথে আমরা কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন ভূমি অধিগ্রহণ সহ যে নানান জটিলতাগুলো রয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে যতটুকু পারা যায় খুব দ্রুত সম্পূর্ণ করা হবে বলে তিনি আমাদেরকে জানিয়েছিলেন। এই ছিল ঢাকা সিলেট মহাসড়কের শিবপুর অংশ থেকে সবশেষ খবর। এই ছিল দেশের খবরে। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।